Good afternoon, viewers. I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco, and general surgeon and physician. Today's topic of discussion is on short story of thyroid diseases, perspective of an endocrinologist and an endocrine surgeon. আজকের যে টপিকটা সেই টপিকটা একটু বড়ই হবে, কারণ আজকে স্পেকট্রাম অফ ডিজিজেসটা অনেকটাই বড়। কারণ থাইরয়েড গ্ল্যান্ডের অনেক রকম ডিজিজ রয়েছে, মানে থাইরয়েডে ইনফেকশান থেকে শুরু করে, ইনফ্লামেশান থেকে শুরু করে, তাছাড়া থাইরয়েড এনলার্জমেন্ট থেকে শুরু করে হাইপোথাইরয়েডিজম, তাছাড়া থাইরয়েড ক্যান্সার, এগুলো সবই রয়েছে। তো যাই হোক, আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের কাছে সহজভাবে ব্যাপারটাকে তুলে ধরতে এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যতটা সুন্দরভাবে করা যায়। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো থাইরয়েড প্রপারে ঢোকার আগে আমাদের জেনে নেওয়াটা দরকার যে অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে। এই যে আমাদের নেক, গলা আর কি, এই গলার মোটামুটি ধরুন এরকম একটা জায়গাতে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু অনেক রকম ডিজিজ হয়ে থাকে। প্রথমেই বলি যে থাইরয়েড গ্ল্যান্ড বড় হতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, মেডিকেল পরিভাষায় যাকে বলা হয় গয়টার। ঠিক আছে, এই থাইরয়েড গ্ল্যান্ডে অনেক সময় ইনফ্লামেশান হয়, সেই ইনফ্লামেশানকে মেডিকেল পরিভাষায় বলা হয় থাইরয়েডাইটিস। আবার কি এই থাইরয়েড থেকে বিভিন্ন ডিজিজে হতে পারে, তার মধ্যে একটা ডিজিজের নাম আমি এখানে বলছি, সেটা হলো গ্রেভ ডিজিজেস। আর কি এই থাইরয়েড গ্ল্যান্ডের কিন্তু ক্যান্সারও হতে পারে। তো যাই হোক, এইটা আমি সুপারফিশিয়াল একটা স্পেকট্রাম বললাম যে থাইরয়েড গ্ল্যান্ডের কী কী রোগ হতে পারে। তো আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, ভিডিওটা আগে দেখতে থাকুন। তো প্রথমে বলি যে এই যে থাইরয়েড গ্ল্যান্ডের কথা বললাম, এটার ব্লাড সাপ্লাই, মানে একটা গ্ল্যান্ড যে আমাদের শরীরে কাজ করছে তার কিছু ব্লাড সাপ্লাই তো থাকবেই, নাহলে গ্ল্যান্ডটা কাজ করবে কী করে। তো সেটুকু একটু আমি শর্টে বলে দিই। তো আর্টারি দু রকমের রয়েছে, ওখানে সাপ্লাই দেয়, সেটা হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। অন দ্য আদার হ্যান্ড যে ভেনাস ড্রেনেজ যেটা হয়, তার মধ্যে সুপিরিয়র থাইরয়েড ভেন, মিডল থাইরয়েড ভেন এবং ইনফিরিয়র থাইরয়েড ভেন রয়েছে। আর একটা স্পেশাল টাইপের আর্টারি অনেক সময় সাপ্লাই দিয়ে থাকে, সেটাকে আমরা থাইরয়েড ইমা বলে থাকি। যাই হোক, এটা নিয়ে ডিটেলসে আমি আলোচনা করছি না, তাও একটু সুপারফিশিয়ালি জানিয়ে রাখলাম। এবারে আমাদের আলোচনাটা শুরু হতে যাচ্ছে যেটা দিয়ে, যেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং যার কন্ট্রাস্ট রয়েছে, সেটা হলো হাইপো এবং হাইপার থাইরয়েডিজম। এটা ডিটেলসে বলার আগে একটা জিনিস জানিয়ে দিই, এই মেডিকেল পরিভাষায় হাইপো মানে হলো কম এবং হাইপার মানে হলো বেশি। তো হাইপোথাইরয়েডিজমের ব্যাপারটা কি, যদি থাইরয়েড যে হরমোন তৈরি করে থাকে সেই হরমোন যদি কম মাত্রায় তৈরি হয় তাহলে তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি, এবং যদি বেশি মাত্রায় তৈরি করে তাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। তো এরপরে আমরা চলে আসি এর সিমটম নিয়ে। আমরা দুটোর আলাদা আলাদা সিমটম যেগুলো আছে সেগুলো একসাথেই আলোচনা করব, মানে হাইপোথাইরয়েডিজমে কী সিমটমস থাকে এবং হাইপারথাইরয়েডিজমে কী সিমটমস থাকে, এগুলো আমরা একই সঙ্গে কম্প্যারেটিভ আলোচনা করব। সো এবারে আমরা আলোচনা করি হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের সিমটমসের কম্পারেটিভ স্টাডি নিয়ে। হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুটো ক্ষেত্রেই পেশেন্ট কিন্তু হেয়ার লসের হিস্ট্রি নিয়ে আসে আমাদের কাছে। দুটো ক্ষেত্রেই আমরা থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট দেখতে পাই। এছাড়া কি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখতে পারি। হাইপোথাইরয়েডিজম কোল্ড ইনটলারেন্স দেখতে পাই, হাইপারথাইরয়েডিজমে হিট ইনটলারেন্স দেখতে পাই, মানে ওটায় ঠান্ডা সহ্য করতে পারে না, আর হাইপারথাইরয়েডিজমে গরম সহ্য করতে পারে না। হাইপোথাইরয়েডিজমে হার্ট রেট কমে যায়, আর হাইপারথাইরয়েডিজমে কিন্তু হার্ট রেট বেড়ে যায় এবং তার সঙ্গে ইরেগুলার হার্টবিট দেখতে পাই। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমাদের প্রচণ্ড ওয়েট গেন হয়, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু আমাদের খিদে বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পেশেন্ট কনস্টিপেশন নিয়ে আমাদের কাছে আছে, হাইপারথাইরয়েডের পেশেন্ট কিন্তু আমাদের কাছে ভমিটিং এবং ডায়রিয়া নিয়ে আসে। এছাড়া কি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা এই ড্রাই স্কিন দেখতে পাই। তাছাড়া কি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কী হয়, পেশেন্ট সহজে ফ্যাটিক হয়ে যায় এবং তাদের ক্ষেত্রে মেমোরি লস থাকে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি পেশেন্ট ইরিটেবল হয় এবং নার্ভাসনেস আমরা দেখতে পাই পেশেন্টের ক্ষেত্রে। এছাড়া হাইপারথাইরয়েডিজমে যেটা না বললেই নয়, সেটা হলো এদের ক্ষেত্রে বালজিং আইজ, মানে দ্যাট ইজ কল্ড মেডিকেল পরিভাষায় যাকে এক্সোপথ্যালমাস বলে, সেই এক্সোপথ্যালমাস কিন্তু হাইপারথাইরয়েডিজমে দেখতে পাই। এছাড়া যেটা না বললেই নয়, যেটা হাইপারথাইরয়েডিজমে থাকবেই, সেটা হলো হ্যান্ড ট্রেমার্স। আরও দুটো সিমটম যেটা না বললেই নয়, সেটা স্পেসিফিক্যালি ফর হাইপারথাইরয়েডিজম, যেটা হলো স্লিপলেসনেস, মানে ঘুম কমে যাবে আমাদের ক্ষেত্রে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে হাইপারথাইরয়েডিজম পেশেন্ট কিন্তু এই স্লিপলেসনেস নিয়েও প্রেজেন্ট করতে পারে আমাদের ক্ষেত্রে। এছাড়া ভিশন প্রবলেমটা একটা বড় প্রবলেম যেটা হাইপারথাইরয়েডিজমে দেখতে পাই। এরপরে আমরা একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলি যে এই যে থাইরয়েড হরমোন প্রোডাকশানটা সেটা কোথা থেকে হয়। অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ড থেকেই থাইরয়েড হরমোন প্রোডাকশানটা হচ্ছে, কিন্তু এর একটা স্টিমুলাস রয়েছে
বেসিক্যালি আমাদের ব্রেনে হাইপোথ্যালামাস থাকে, সেই হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড রিলিজিং হরমোন রিলিজ হয়, যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করে। সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয়। সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলাস দেয় এবং সেখান থেকে কিন্তু আমাদের থাইরয়েড হরমোন রিলিজ হয়। এটা কেন বললাম সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এবারে আমরা চলে আসি হাইপোথাইরয়েডিজমের টাইপস নিয়ে, মানে কি কি টাইপসের হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। প্রথমে বলি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মানে এখানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড নিজেই কম পরিমাণে থাইরয়েড হরমোন রিলিজ করছে, সেটাকে আমরা প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বলবো। যদি দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হয় সেটা কম তৈরির জন্য বা পিটুইটারি কোনো ডিজিজের জন্য থাইরয়েড থেকে কম পরিমাণে হরমোন রিলিজ হচ্ছে, তাহলে এটাকে আমরা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলবো। আবার আমি বলেছি যে হাইপোথ্যালামাসের টিআরএইচ, তো হাইপোথ্যালামাস থেকে যে থাইরয়েড রিলিজিং হরমোন বেরোয় সেটা যদি কম পরিমাণে বেরোয় তাহলে সেটা পিটুইটারির উপরে কাজ করতে পারবে না ঠিক করে, তো পিটুইটারি থেকেও টিএসএইচ কম রিলিজ হবে, যার ফলে ওভারঅল থাইরয়েড হরমোন প্রোডাকশানটা কম হবে, তখন তাকে আমরা কিন্তু টার্সিয়ারি হাইপোথাইরয়েডিজম বলবো। আর এই জন্যই আমরা আগে হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস সম্পর্কে আলোচনা করলাম। এবারে আমরা হাইপোথাইরয়েডিজমটাকে ল্যাবরেটরি ভ্যালুজের উপর বেস করে তিনটে ভাগে ভাগ করব। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখা যায় যে টিএসএইচ লেভেলটা বাড়ছে এবং ফ্রি T4 লেভেলটা লো থাকছে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এটা একটা নতুন টার্মিনোলজি, যেখানে বলছে টিএসএইচটা বাড়ছে কিন্তু ফ্রি T4 ভ্যালুটা কিন্তু নর্মাল থাকছে। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে টিএসএইচ লেভেলটা নর্মালও থাকতে পারে আবার লোও থাকতে পারে, কিন্তু T4 লেভেল অবশ্যই কম থাকবে। চলে আসি কজেস অফ হাইপোথাইরয়েডিজম। সাইমালটেনিয়াসলি আমরা কজেস অফ হাইপোথাইরয়েডিজম আলোচনা করব। তো যাই হোক, কী কী কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে। প্রথমে বলি যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের কারণ কী। প্রথমে বলতে হবে আয়োডিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে, আবার আয়োডাইড এক্সেসেও কিন্তু হতে পারে। তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ড যদি অ্যাবলেশন হয়, মানে সার্জারি করা হয়, তাহলেও কিন্তু মানে হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাছাড়া হাসিমোটো থাইরয়েডাইটিস, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস, কিছু জেনেটিক অ্যাবনর্মালিটিস আছে বা গোয়েট্রোজেনিক ফুডস, সেগুলো খেলেও কিন্তু হাইপোথাইরয়েডিজম হতে পারে। তাছাড়া কিছু কিছু ড্রাগ লাইক লিথিয়াম বা অ্যামিওডারন বা অ্যান্টিথাইরয়েড এজেন্ট খেলে কিন্তু আমাদের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হতে পারে। সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম বলেছি যে পিটুইটারি রিলেটেড কজ। তো পিটুইটারিতে যদি কোনো টিউমার হয় বা পিটুইটারির যদি কোনো সার্জারি হয় লাইক অ্যাবলেটিভ সার্জারি বা পিটুইটারি ডিস্ট্রাকশান যদি হয়, তাহলে সেখানটা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হতে পারে। আর টার্সারি তো বলেছি হাইপোথ্যালামিক কজ। হাইপোথ্যালামাসে যদি ডিসফাংশন হয় তাহলে সেক্ষেত্রে হাইপোথ্যালামিক মানে হাইপোথাইরয়েডিজম হয় বা টার্সিয়ারি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। তো একই রকমভাবে হাইপারথাইরয়েডিজমের কজে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে রাখি, যদি থাইরয়েড গ্ল্যান্ডের এক্সেসিভ সিক্রেশনের জন্য হাইপারথাইরয়েডিজম হয় তাকে আমরা প্রাইমারি হাইপারথাইরয়েডিজম বলবো। যদি পিটুইটারি গ্ল্যান্ডের অতিরিক্ত মাত্রায় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজের জন্য যদি হয় তাহলে তাকে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম বলবো। একই রকমভাবে টার্সিয়ারি হাইপারথাইরয়েডিজম, যদি এটা খুবই রেয়ার কজ, সেক্ষেত্রেও কিন্তু টার্সিয়ারি হাইপারথাইরয়েডিজম হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, প্রাইমারি হাইপারথাইরয়েডিজমের কজ কি। প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে গ্রেভ ডিজিজ একটা ইম্পর্টেন্ট কজ, মাল্টিনোডুলার টক্সিক গয়টার, অটোইমিউন টক্সিক অ্যাডেনোমা, আয়োডিন ওভারলোড বা আয়োডিন যেখানে খুব বেশি পরিমাণে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই প্রাইমারি হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে। সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম মেনলি ডিউ টু পিটুইটারি কজেস। তো এখানে কি হচ্ছে, টিএসএইচ সিক্রেটিং পিটুইটারি টিউমার যদি হয়ে থাকে বা থাইরয়েড হরমোন রেজিস্ট্যান্ট যদি হয় বা জেস্টেশনাল থাইরোটক্সিকোসিসে কিন্তু আমাদের সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস হয়ে থাকে। আর থাইরোটক্সিকোসিস উইদাউট হাইপারথাইরয়েডিজম সেটা আমরা যেটা দেখতে পাই, যেখানে হাইপারথাইরয়েডিজম নয় কিন্তু পেশেন্টের ম্যানিফেস্টেশনটা টক্সিক। কী জায়গায় হতে পারে, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস হতে পারে, সাইলেন্ট থাইরয়েডাইটিস হতে পারে, অথবা থাইরোটক্সিকোসিস ফ্যাকটিকা বলে একটা রোগ রয়েছে, সেখানেও হতে পারে। এবারে একটা ইন্টারেস্টিং জিনিস জানিয়ে রাখি, যেটা আলোচনা করলাম একটু আগে, সেটা হলো থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়া। তবে এই থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়ার সাথে ট্রু থাইরোটক্সিকোসিসের একটু ডিফারেন্স আছে। তার আগে জেনে নেওয়া যাক এই থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়া ব্যাপারটা কি। এটা হলো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের ক্ষেত্রে আমরা লিভোথাইরক্সিন দিই। তো এই লিভোথাইরক্সিন ইনডিউসড থাইরোটক্সিকোসিস যখন হয়ে থাকে তখন তাকে আমরা থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়া বলে থাকি। তো
এই থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়ার সাথে ট্রু থাইরোটক্সিকোসিসের একটা ডিফারেন্স রয়েছে কি, থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়াতে লো সিরাম থাইরোগ্লোবিলিন থাকে, কিন্তু ট্রু থাইরোটক্সিকোসিসে হাই সিরাম থাইরোগ্লোবিলিন থাকে। অন দ্য আদার হ্যান্ড থাইরোটক্সিকোসিস ফ্যাকটিসিয়াতে হাই ফিকাল থাইরক্সিন থাকে এবং ট্রু থাইরোটক্সিকোসিসে লো ফিকাল থাইরক্সিন থাকে। তো এটাই মেনলি ডিফারেন্স এই দুটোর মধ্যে। এবারে আরও দুটো ইন্টারেস্টিং জিনিস একটু জানিয়ে রাখি, দুটো আলাদা আলাদা এফেক্ট রয়েছে। একটা এফেক্টের নাম হলো উলফ চ্যায়কভ এফেক্ট, আর একটা হলো জর্জ ব্যাসডো এফেক্ট। তো উলফ চ্যায়কভ এফেক্ট কী হচ্ছে, আয়োডিন ইনডিউসড হাইপোথাইরয়েডিজম, মানে আয়োডিনের কারণে যদি হাইপোথাইরয়েডিজম হয় কারো, তাহলে সেটাকে আমরা উলফ চ্যায়কভ এফেক্ট বলবো। তো এটাই কোথায় কোথায় দেখতে পাই, আমরা যে ডায়েট ফলো করি সেই ডায়েটে হতে পারে, আবার অনেক সময় যে কন্ট্রাস্ট এজেন্ট দেওয়া হয় সেটা থেকে হতে পারে, বা কার্ডিয়াক অ্যারিথমিয়াতে অ্যামিউডারন বলে একটা মেডিসিন ইউজ হয় সেটার কারণেও কিন্তু এই আয়োডিন ইনডিউসড হাইপোথাইরয়েডিজম হতে পারে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা যে এফেক্ট রয়েছে তার নাম হলো জর্জ ব্যাসডো এফেক্ট। তো এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে এন্ডেমিক গয়টার বা গ্রেভ ডিজিজ বা টক্সিক মাল্টিনোডুলার গয়টার বা থাইরয়েড অ্যাডেনোমা, এগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, আয়োডিন ইনডিউসড হাইপারথাইরয়েডিজম হচ্ছে। এবারে চলে আসি থাইরোটক্সিকোসিস নিয়ে। থাইরোটক্সিকোসিস কি হাইপারথাইরয়েডিজমের জন্য যদি সিস্টেমিক ম্যানিফেস্টেশন হয় তাহলে তাকে আমরা কিন্তু থাইরোটক্সিকোসিস বলি। অনেক সময় থাইরোটক্সিকোসিস এবং হাইপারথাইরয়েডিজম ইন্টারচেঞ্জেবলি ইউজ করি, তবে থাইরোটক্সিকোসিস বেসিক্যালি কিন্তু বললাম হাইপারথাইরয়েডিজমের জন্য যদি সিস্টেমিক ম্যানিফেস্টেশন হয় তাহলে তাকে আমরা থাইরোটক্সিকোসিস বলি। তো যাই হোক, এই থাইরোটক্সিকোসিস দুটো টাইপের হয়ে থাকে, একটা প্রাইমারি থাইরোটক্সিকোসিস যেটা রিলেটেড টু থাইরয়েড গ্ল্যান্ড, অ্যান্ড সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস যেটা রিলেটেড টু পিটুইটারি গ্ল্যান্ড। তো যাই হোক, প্রাইমারি থাইরোটক্সিকোসিসে কী হয়, ফার্স্টে গয়টার হয়, মানে যেট ইজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং তার সাথে এই টক্সিক সিমটমগুলো আসতে থাকে। কিন্তু সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম বা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কী হয়, গয়টারটা আগে আসে, তারপরে আস্তে আস্তে সিমটমস হয়, মানে ওটার ক্ষেত্রে দুটোই একসাথে আছে, কিন্তু সেকেন্ডারি ক্ষেত্রে আগে গয়টার হয়, তারপরে সিমটমসগুলো ম্যানিফেস্ট করে। তো প্রাইমারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে গয়টারটা ডিফিউজ হয়, মানে অনেকটা জায়গা জুড়ে এনলার্জ করে, ঠিক আছে। কিন্তু সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কী হয়, গয়টারটা নোডুলার হয়, মানে গোল গোল বলের মতন থাইরয়েড গ্ল্যান্ডের উপরে হয়ে থাকে। থাইরোটক্সিকোসিসের সিমটমসগুলো হঠাৎ করে আসে, কিন্তু সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে গ্র্যাজুয়ালি হয় এবং খুব বেশি মাত্রায় প্রকাশ পায় না। থাইরোটক্সিকোসিস প্রাইমারি টাইপে কী হয়ে থাকে, সিএনএস ম্যানিফেস্টেশন বেশি, মানে পেশেন্টের ট্রেমার হবে বা পেশেন্টের যে টেন্ডন রিফ্লেক্স সেটা অনেকটা মাত্রায় বেড়ে যায় হলো প্রাইমারি থাইরোটক্সিকোসিসে। কিন্তু সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসে কিন্তু হার্ট রেটটা বাড়বে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর এফেক্টটা ফেলবে। এক্সোপথ্যালমস এবং আই সাইন্স কিন্তু প্রাইমারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে কমন, কিন্তু সেকেন্ডারি থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে এক্সোপথ্যালমাস এবং আই সাইনটা কমন নয়। এবারে আমরা চলে আসি থাইরোটক্সিকোসিস স্পেসিফিক কিছু আই সাইন্স নিয়ে। এবারে আই সাইন্সে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই যে থাইরোটক্সিকোসিসে কিন্তু এক্সোপথ্যালমাসটাকে বলেছি যে প্রোট্রুশন অফ দ্য আইবলস, এই যে আমাদের যে আইয়ের যে ক্যাভিটি রয়েছে চোখে, সেখান থেকে যদি প্রোট্রুট করে বেরিয়ে আসে তাহলে তাকে এক্সোপথ্যালমাস বলি। এছাড়া থাইরোটক্সিকোসিসে কিছু স্পেসিফিক সাইন থাকে, তার মধ্যে হলো ভন গ্রাফিস সাইন রয়েছে, তারপরে জেফ্রয়েস সাইন রয়েছে, মোবিয়াস সাইন রয়েছে, ড্যারি লিম্পেল সাইন রয়েছে, গিফোর্ড সাইন রয়েছে, স্টিলওয়াক সাইন রয়েছে। এগুলো কিছু স্পেসিফিক সাইন যেটা থাইরোটক্সিকোসিসের সাথে রিলেটেড। তো এবারে একই রকমভাবে যে আমরা হাইপোথাইরয়েডিজমের ল্যাব প্যারামিটার্সের উপর একটা ক্লাসিফিকেশান জেনেছিলাম, তেমনি থাইরোটক্সিকোসিসেও কিন্তু বা হাইপারথাইরয়েডিজমেও কিন্তু ল্যাব প্যারামিটার্সের উপর বেস করে একটা ক্লাসিফিকেশান রয়েছে। এটা কিসের উপর বেস করে, টিএসএইচ, ফ্রি T4 এবং T3-র উপরে। তো ক্লাসিক প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে টিএসএইচ লেভেল লো থাকছে, ফ্রি T4 হাই থাকছে, T3ও হাই থাকছে। সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজমে কী হচ্ছে, টিএসএইচ লো থাকছে এবং ফ্রি T4 এবং T3 নর্মাল থাকছে। T3 টক্সিকোসিসে টিএসএইচ লেভেল লো থাকছে, ফ্রি T4 নর্মাল থাকছে, T3 হাই থাকছে। T4 টক্সিকোসিসে টিএসএইচ লো থাকছে, ফ্রি T4 হাই থাকছে এবং T3 নর্মাল থাকছে। তো হাইপারথাইরয়েডিজমের প্রাইমারি একটা স্পেকট্রাম রয়েছে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হলো ইনক্রিজড হরমোন প্রোডাকশান আর একটা হলো ইনক্রিজড হরমোন রিলিজ অর ইনজেকশন। তো ইনক্রিজড হরমোন প্রোডাকশানের মধ্যে তিনটে জিনিস পড়ছে, সেটা হলো গ্রেভ ডিজিজ পড়ছে, টক্সিক মাল্টিনোডুলার গয়টার পড়ছে এবং টক্সিক অ্যাডেনোমা পড়ছে। অন দ্য আদার হ্যান্ড ইনক্রিজড হরমোন রিলিজের মধ্যে কী কী পড়ছে, সাব অ্যাকিউট থাইরয়েডাইটিস পড়ছে, আয়োডিন এক্সেস পড়ছে, অ্যান্ড ফ্যাকটিসিয়াস হাইপারথাইরয়েডিজম পড়ছে।
তো যাই হোক, রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক যেটা, সেটা বেসিক্যালি ইনক্রিজড হরমোন প্রোডাকশন যেখানে হয়ে থাকে সেখানে সবগুলোর ক্ষেত্রে বাড়ে। অন দ্য আদার হ্যান্ড ইনক্রিজড হরমোন রিলিজের ক্ষেত্রে কিন্তু রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক ডিক্রিজড হয়ে যায়। এবার থাইরয়েড স্ক্যান কী হচ্ছে, গ্রেভ ডিজিজের ক্ষেত্রে ডিফিউজ আপটেক হচ্ছে, টক্সিক মাল্টিনোডুলারের ক্ষেত্রে প্যাচি আপটেক হচ্ছে, ফোকাল আপটেক হচ্ছে টক্সিক অ্যাডেনোমার ক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড থাইরয়েড স্ক্যানে সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিসের ক্ষেত্রে ডিক্রিজড আপটেক, আয়োডিন এক্সেসের ক্ষেত্রেও ডিক্রিজড আপটেক এবং ফ্যাটি সিরিয়াস হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রেও কিন্তু ডিক্রিজড আপটেক দেখতে পাই। তো এবারে চলে আসি থাইরয়েড গ্ল্যান্ডের ইনফ্লামেশন নিয়ে, যাকে মেডিকেল পরিভাষায় বলা হয় থাইরয়েডাইটিস। তো এই থাইরয়েডাইটিসের একটা বড় স্পেকট্রাম রয়েছে, ডিটেলস হয়তো আমি আলোচনা করবো না এখানে, কারণ দরকারও নেই আলোচনা করার। সেটা হলো হাসিমোটোস থাইরয়েডাইটিস, রিডেলস থাইরয়েডাইটিস, ডি কোয়ারভেন্ট থাইরয়েডাইটিস, পেইনলেস পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, পেইনলেস স্পোরেডিক থাইরয়েডাইটিস, পেইনফুল সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস, সাপোরেটিভ থাইরয়েডাইটিস, ড্রাগ ইনডিউসড থাইরয়েডাইটিস, মানে অ্যামিউডারন বা লিথিয়াম ইনডিউস যে থাইরয়েডাইটিস হয় তাকে আমরা ড্রাগ ইনডিউসড থাইরয়েডাইটিস বলি। এইবারে থাইরয়েডাইটিসের নেক পেন হবে কি হবে না তার উপর বেস করে একটা ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটা আমি সংক্ষেপে বলে দিই। যদি নেক পেন পেশেন্টের ক্ষেত্রে থাকে, যদি ইয়েস হয় তাহলে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করব, যদি না থাকে তাহলে পেশেন্টের আদার কী কী প্রেজেন্টিং সিমটম আছে দেখব। যদি রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক বেড়ে যায় তাহলে বুঝতে হবে মাইক্রোবিয়াল ইনফ্ল্যামেটরি থাইরয়েডাইটিস হয়েছে। যদি ডিক্রিজ থাকে তাহলে সাবঅ্যাকিউট গ্র্যানুলোমেটাস থাইরয়েডাইটিস হয়েছে। যদি পেশেন্টের কোনো রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক বা নেক নেক পেন না থাকে তাহলে কী কী প্রেজেন্টিং সিমটম, সেটা হাইপারথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করেছে না হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করেছে। যদি হাইপোথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে তাহলে ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস। যদি হাইপারথাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে তাহলে আবার রেডিও অ্যাক্টিভ আয়োডিন আপটেক করব। যদি দেখা যায় বেড়েছে তাহলে সেটা গ্রেভ ডিজিজের দিকে যাচ্ছে। যদি দেখা যায় কমেছে তাহলে সাবঅ্যাকিউট লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস। এরকম আমাদের কাছে কোনো পেশেন্ট আসে নেক পেন নিয়ে, বা তার ক্ষেত্রে যদি দেখি থাইরয়েড যে প্যারামিটার, ল্যাব প্যারামিটার্স রয়েছে সেগুলোর একটু অল্টারেশন রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা হাই রেজলিউশন ইউএসজি নেক অবশ্যই করতে দেবো, এবং তো সেটা দেখার জন্য যে আমার থাইরয়েড গ্ল্যান্ডে কী হয়েছে। এবারে আমি বলি থাইরয়েডাইটিসের জেনারেলাইজ ট্রিটমেন্ট, মানে পেশেন্ট যদি আসে থাইরয়েডাইটিস নিয়ে তাহলে আমরা কী কী করতে পারি। যদি হাইপোথাইরয়েডিজম নিয়ে আছে তাহলে অবশ্যই তাকে থাইরয়েড রিপ্লেসমেন্ট হরমোন আমাকে দিতেই হবে, মানে বেসিক্যালি লিভোথাইরক্সিন। তাছাড়া কি পেশেন্টকে পেন কিলার দিতে পারি, স্টেরয়েড থেরাপি করতে পারি, বিটা ব্লকার দিতে পারি, এবং প্রয়োজন হলে পেশেন্টের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হতে পারে। আরেকটা যেটা ট্রিটমেন্ট না বললেই নয় সেটা হলো সাবঅ্যাকিউট থাইরয়েডাইটিস বা ডি কোয়ারভেন্ট থাইরয়েডাইটিস। তো ডি কোয়ারভেন্ট থাইরয়েডাইটিসের দুটো ভ্যারাইটি হয়ে থাকে, একটা মাইল্ড এবং একটা হলো মডারেট টু সিভিয়ার। তো মাইল্ডের ক্ষেত্রে আমরা এনসেড দিয়ে স্টার্ট করবো বা বিটা ব্লকার দিয়েও স্টার্ট করতে পারি। যদি দেখা যায় যে পেনটা সাবসাইড হচ্ছে না বা কমছে না তাহলে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড থেরাপি, মেনলি প্রেডনিসোলোন আমরা স্টার্ট করতে পারি। মোটামুটি এই মাইল্ডের সময় লাগে, মানে রেজলিউশন হতে সময় লাগে 1 সপ্তাহ লাগতে পারে, কারো 20 সপ্তাহ লাগে। কিন্তু মডারেট টু সিভিয়ার থাইরয়েডাইটিসের ক্ষেত্রে আমাদের শুরু করতে হবে প্রেডনিসোলোন দিয়ে স্টেরয়েড থেরাপি। তো এটা একটু দুরকমভাবে স্টার্ট করতে পারি, আইদার আমরা প্রেডনিসোলোন 40 মিলিগ্রাম ডেলি দিয়ে স্টার্ট করতে পারি, তাহলে আমাকে এক্ষেত্রে কি করতে হবে 2 সপ্তাহ পর আমাকে ট্যাপার করতে হবে। আবার আমরা কি করতে পারি 15 মিলিগ্রাম করে স্টার্ট করতে পারি, কিন্তু এটা আমাকে মোটামুটি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর 5 মিলিগ্রাম করে ট্যাপার করতে হবে। এই দুভাবে আমরা স্টেরয়েড থেরাপি করতে পারি, এবং এর সাথে যদি অ্যাসোসিয়েটেড হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে আমাকে লিভোথাইরক্সিন স্টার্ট করতে হবে। এবারে হাইপারথাইরয়েডিজম যাতে থাইরোটক্সিকোসিসের দিকে না যায় তাদের জন্য আমাদের কিছু ডায়েট স্পেশাল ফলো করতে হবে। আমি একটু মাঝেই ডায়েটটা আলোচনা করে নিচ্ছি, বিশেষ করে হাইপারথাইরয়েডিজমের পেশেন্টের জন্য। তাদের বলে রাখি তাদের অলিভ অয়েল খাবারের মধ্যে নিলে বেটার হয়। তাছাড়া কি অ্যাপ্রিকট বা হানি বা ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুট খেতে হবে, এবং গ্রিন জুস খেতে হবে। কিন্তু তাদের কিন্তু ফুলকপি বা বাঁধাকপি অ্যাভয়েড করতে হবে, চকলেট অ্যাভয়েড করতে হবে, অবভিয়াসলি স্মোকিং বন্ধ করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, সয়াবিনটা কম খেলে ভালো হবে। তাছাড়া রেড মিট যেমন মাটন, এগুলো অ্যাভয়েড করলে ভালো হবে। এবারে হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট কি? হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্টকে আমরা দুভাগে ভাগ করি, একটা মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট যদি ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সার্জিক্যাল ইন্টারভেনশন করতে হয়। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কী রয়েছে, অ্যান্টি থাইরয়েড ড্রাগ কী কী, মেথিমাজল, কার্বিমাজল, মার্কেটে নিওমার্কোজল বলে পাওয়া যায়। বিটা ব্লকারস ইউজ করতে পারি, যেটাকে প্রোফাইল থাইরয়েডাইসিল নামে ড্রাগ ইউজ হয়ে থাকে। তাছাড়া কি রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশনও করতে পারি। সার্জিক্যাল ইন্টারভেনশন কি, যদি মেডিকেল ম্যানেজমেন্ট ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুটো টাইপের, টোটাল থাইরয়েডেক্টমি করতে পারি অথবা সাব টোটাল বা নিয়ার টোটাল থাইরয়েডেক্টমি করতে পারি।
এবারে আমরা চলে আসি সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো থাইরয়েড স্টর্ম। ডেফিনেটলি থাইরয়েড স্টর্ম কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি এবং পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজ করতে হবে, এবং সেক্ষেত্রে থাইরয়েড স্টর্মটা কি আমরা জেনে নিই। থাইরয়েড স্টর্ম হলো এক্ষেত্রে পেশেন্টের প্রচণ্ড প্যালপিটেশন হবে, ট্যাকিকার্ডিয়া হবে, পেশেন্টের বিপি ফল করবে, হাইপারথার্মিয়া হবে মানে শরীর প্রচণ্ড গরম হয়ে যাবে, ডায়াফোরেসিস হবে, পেশেন্টের ইরিটেশন হবে, পেশেন্টের কনফিউশন হতে পারে, তার সঙ্গে বমি হতে পারে। তো পেশেন্টকে ফার্স্টে দুরকম থেরাপি দেওয়া হয়। একটা হলো সাপোর্টিভ থেরাপি, যেটা দিয়ে আমাকে ইনিশিয়েট করতে হয়, আরেকটা হলো ডেফিনেটিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপির মধ্যে পেশেন্টকে ফ্লুইড থেরাপি, নিউট্রিশনাল সাপোর্ট, অক্সিজেন, অ্যান্টিপাইরেটিক্স, ইলেকট্রোলাইট কারেকশনস, গ্লুকোকর্টিকয়েডস লাইক ডেক্সামেথাসোন, হাইড্রোকর্টিজন দেওয়া হয় এভরি 6 আওয়ারলি, আর বারবিচুরেটস লাইক ফেনোবারবিটন, এইসব জাতীয় ড্রাগ যদি পেশেন্টের কনফিউশন বা সেকেন্ডে সিজার ডিজর্ডার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এবার ডেফিনেটিভ থেরাপিতে আসা যাক। ডেফিনেটিভ থেরাপির মধ্যে পড়ছে প্রোপাইল থাইরোসিল, 300 থেকে 600 মিলিগ্রাম বাই মাউথ ইমিডিয়েটলি দেওয়া হয়, ফলোড বাই 150 to 300 মিলিগ্রাম বাই মাউথ এভরি 6 আওয়ার্স, ফলোড বাই স্যাচুরেটেড সলিউশন অফ দ্য পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয় 2 to 5 drops এভরি 8 আওয়ার্স, অ্যান্ড অ্যাসোসিয়েটেড বিটা ব্লকার্স আমরা ইউজ করতে পারি লাইক প্রোপ্রানল আমরা ইউজ করতে পারি ফর কার্ডিওভাস্কুলার স্টেবিলাইজেশন। এবারে আমরা চলে আসি জেনারেলাইজড ইনভেস্টিগেশন অফ দ্য এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড, মানে গয়টার নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে তাহলে তার ক্ষেত্রে আমি কী কী ইনভেস্টিগেশন করতে দেবো। প্রথমেই বলি হিমোগ্লোবিন, টিসি, ডিসি, ইএসআর এগুলো তো করতেই দেবো, তার সাথে ব্লাড সুগার করতে দেবো, ইউরিন রুটিন এক্সামিনেশান এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশান, এর সাথে অ্যালবুমিন এবং সুগার করতে দিতেই হবে। তাছাড়া কি পেশেন্টের স্লিপিং প্যাটার্ন রেকর্ড করতে হবে, এছাড়া কি পেশেন্টকে একটা ইসিজি করতে দেবো, ইকো করতে দেবো, এবং সিরাম ইলেকট্রোলাইটস অবশ্যই দেখব। এছাড়া যেটা ভুললে চলবে না, যেটা মেডিকোলিগালি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, যেটা দিয়ে আমরা ভোকাল কর্ডের পজিশান আইডেন্টিফাই করতে পারবো এবং ভোকাল কর্ডের মুভমেন্ট আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবারে আমরা মোটামুটি ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি এবং আমাদের লাস্ট টপিক অফ ডিসকাশন হলো থাইরয়েড কার্সিনোমা বা থাইরয়েড ক্যান্সার। তো থাইরয়েডে কী কী টাইপের ক্যান্সার হতে পারে, প্রথমেই বলি প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড হতে পারে, তারপরে কি হতে পারে ফলিকুলার কার্সিনোমা হতে পারে, তাছাড়া কি হতে পারে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা হতে পারে, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা হতে পারে, আরেকটা নতুন ক্যান্সার যোগ হয়েছে সেটা হলো ফলিকুলার ভ্যারাইটি অফ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তো যাই হোক, এই ক্যান্সারগুলোর আমরা সার্ভাইভাল রেট নিয়ে একটু আলোচনা করে নিই। প্রথমেই আছি প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। তো যদি থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এটা থাকে তার সার্ভাইভাল রেট 100%, যদি ফলিকুলার কার্সিনোমা হয় তার ক্ষেত্রেও সার্ভাইভাল রেট 100% যদি এটা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে। মেডুলারির ক্ষেত্রেও 100%, কিন্তু অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে 31%। অন দ্য আদার হ্যান্ড ক্যান্সারটা যদি রিজিওনাল হয় মানে ছড়িয়ে যায় তাহলে 99% প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে, ফলিকুলারের ক্ষেত্রে 97%, মেডুলারির ক্ষেত্রে 91%, আর অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে খুব কম, দ্যাট ইজ 10%। প্রেজেন্টেশন কী হতে পারে, মানে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হলে আমাদের কাছে কী কী সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, প্রথমেই বলে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, তাছাড়া কি হোর্সনেস অফ ভয়েস, এছাড়া যেটা নিয়ে সবসময় প্রেজেন্ট করে পেশেন্ট সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ডটা এনলার্জ থাকে, সেটা পেনফুলও হতে পারে, পেনলেসও হতে পারে। এছাড়া কি অনেক সময় থাইরয়েড গ্ল্যান্ড লোকালাইজ ম্যানিফেস্টেশন হয়, তো সেক্ষেত্রে এনলার্জ লিম্ফ নোডও থাকতে পারে। এছাড়া সিস্টেমিক ম্যানিফেস্টেশনও হতে পারে যদি সেটা স্টেজ 4 ক্রস করে যায়। এইবারে আছি থাইরয়েড কার্সিনোমা স্টেজ নিয়ে। প্রথমেই বলি স্টেজ 1 থাইরয়েড কার্সিনোমা মানে হলো টিউমারের সাইজ 2 সেন্টিমিটার হতে পারে বা তার থেকে ছোট হতে পারে, কিন্তু এটা কোনো লিম্ফ নোডে স্প্রেড করবে না বা ডিস্টেন্ট অর্গানে স্প্রেড করবে না। টুটা কি, স্টেজ 2টা হলো টিউমারের সাইজ 2 to 4 সেন্টিমিটার, কিন্তু এটা লিম্ফ নোডে স্প্রেড করবে না এবং ডিস্টেন্ট অর্গানেও স্প্রেড করবে না। স্টেজ 3টা কি, টিউমারের সাইজ মোর দ্যান 4 সেন্টিমিটার এবং এটা লোকাল লিম্ফ নোডে স্প্রেড করবে, তবে ডিস্টেন্ট অর্গানে কিন্তু স্প্রেড করবে না। আর স্টেজ 4-এর আবার দুটো টাইপ রয়েছে, স্টেজ 4A এবং স্টেজ 4B। 4A-তে বলছে ক্যান্সারের সাইজ যে কোনোটা হতে পারে, লিম্ফ নোডে স্প্রেড করতেও পারে নাও করতে পারে, তবে ডিস্টেন্ট অর্গানে কোনো স্প্রেড নেই। কিন্তু স্টেজ 4B-তে বলছে এটাও যে কোনো সাইজের হতে পারে, তবে এটা বলছে যে লিম্ফ নোডে স্প্রেড করতে পারে আবার নাও করতে পারে, তবে ডিস্টেন্ট অর্গানে স্প্রেড অবশ্যই থাকবে। এবারে যদি থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে আমি কী কী ইনভেস্টিগেশন করতে হবে এটা একটু আলাদাভাবে বলতেই হবে। প্রথমে যদি এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আসে তো আমাকে ফার্স্ট ইউএসজি নিয়ে করতেই হবে।
তো প্রয়োজনে পেশেন্টের আমরা সিইসিটি নেকও করাতে পারি। অনেক সময় পেশেন্টের ক্ষেত্রে কী হয়, রেট্রোস্টার্নাল গয়দার থাকে, তো সেক্ষেত্রে সিইসিটি নেক অবশ্যই একটা ডেফিনেটিভ ইন্ডিকেশন। এছাড়া কি পেশেন্টের আমরা এফএনএসি করতে পারি। এখন একটা ইউএসজি ছাড়া যেটা না বললেই নয়, সেটা হলো ইলাস্টোগ্রাফি বলে একটা জিনিস এসেছে, সেটা একটা রিসেন্ট অ্যাডভান্সমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইমেজিং, তো সেটাও আমরা করতে পারি। এছাড়া কিছু স্পেসিফিক থাইরয়েড ক্যান্সার, স্পেশালি ফর দ্য মেডুলারি থাইরয়েড ক্যান্সার রয়েছে, যার ক্ষেত্রে আমার সিরাম ক্যালসিটোনিন লেভেল স্টাডি করতে হবে, সিরাম ক্যালসিয়াম লেভেল দেখতে হবে। এছাড়া ইউরিনারি ভিএমএ দেখতে হবে, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড দেখতে হবে। অনেক সময় কী হয়, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা কিন্তু ওই মেন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, তো এই মেন সিনড্রোমকে এক্সক্লুড করবার জন্য আমরা কিন্তু ইউরিনারি ভিএমএ চেক করব। এবং মেডুলারি থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে যে মিউটেশন স্টাডি আমাকে দেখতে হবে, সেটা হলো রেট প্রোটোঅঙ্কোজিন, তো এটার উপর বেস করেও কিন্তু আমরা এই মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ডায়াগনোস করে থাকি। এবারে আমরা চলে আসি ট্রিটমেন্ট পার্ট অফ দ্য থাইরয়েড কার্সিনোমা নিয়ে। থাইরয়েড কার্সিনোমাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, একটা হলো আনডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা। এই ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমার মধ্যে পড়ছে প্যাপিলারি কার্সিনোমা এবং ফলিকুলার কার্সিনোমা। এই দুটোর ক্ষেত্রেই ট্রিটমেন্ট একটু অন্যরকম। ফার্স্টে বলি, যদি লেস দ্যান 1 সেন্টিমিটার সাইজ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হেমি থাইরয়েডেক্টমি করতে পারি, হোয়েদার ইট ইজ প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা অর ইট ইজ ফলিকুলার থাইরয়েড কার্সিনোমা। যদি 1 to 2 সেন্টিমিটার থাকে, তাহলে সেখানে হাই রিস্ক ফ্যাক্টরের উপরে বিচার করে দেখে নেওয়া হয় যে এটা টোটাল করব না হেমিথাইরয়েডেক্টমি করব। যদি মোর দ্যান 2 সেন্টিমিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই টোটাল থাইরয়েডেক্টমি করব। পেশেন্টের পোস্ট অপারেটিভ কেমো বা রেডিওথেরাপি লাগবে কি না, সেটা পোস্ট অপারেটিভ স্টেজের উপর নির্ভর করবে এবং প্যাথোলজিক্যাল স্টেজিংয়ের উপর নির্ভর করছে, তাছাড়া হাই রিস্ক ফিচার্সের উপর নির্ভর করছে। অন দ্য আদার হ্যান্ড, আনডিফারেন্সিয়েটের মধ্যে কী পড়ছে, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা আর অ্যানাপ্লাস্টিক থাইরয়েড কার্সিনোমা। তো মেডুলারি থাইরয়েড কার্সিনোমা ট্রিটমেন্ট কি, যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকেই শুধু ধরে, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট হলো টোটাল থাইরয়েডেক্টমি এবং সেন্ট্রাল লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। যদি দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড এবং সেন্ট্রাল সার্ভাইকাল লিম্ফ নোড ধরেছে, তাহলে সেক্ষেত্রে টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে, সার্ভাইকাল লিম্ফ নোড ডিসেকশন করতেই হবে এবং তার ক্ষেত্রে এমআরএনডি করব, মানে মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন করব। ইউনিল্যাটারাল করতে পারি, বাইল্যাটারাল করতে পারি, অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশনের উপরে। যদি দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড তারপর সার্ভাইকাল লিম্ফ নোড ধরে নিয়েছে, তার সঙ্গে ল্যাটারাল সার্ভাইকাল লিম্ফ নোডও ধরে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে টোটাল থাইরয়েডেক্টমি তো বটেই, তার সঙ্গে সেন্ট্রাল নিক ডিসেকশন এবং এমআরএনডি করতে হবে। যদি মেটাস্ট্যাটিক মানে ক্যান্সারটা যদি ছড়িয়ে যায় মেডুলারি থাইরয়েড কার্সিনোমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে ভ্যান্ডেটিনিব বা কার্বোজ্যান্টিনিব এইসব জাতীয় ড্রাগ আমরা দিতে পারি। যদি পোস্ট অফ রিকারেন্স হয়, মানে ওটির পরে যদি আবার বেড়ে যায়, তাহলে এক্সটার্নাল রেডিওথেরাপি আমাদের দিতে হতে পারে। যদি পেশেন্ট মেন সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, বিশেষ করে ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অ্যাড্রিনালেক্টমি করার পরে আমাদের টোটাল থাইরয়েডেক্টমি, সেন্ট্রাল নেক ডিসেকশন এবং মডিফাইড রেডিক্যাল নেক ডিসেকশন করতে হবে। ক্যান্সার রিলেটেড আপাতত এইটুকুই, এর বেশি ডিটেলস আলোচনা করা এই ভিডিওটা সম্ভব নয়, কারণ আজকের টপিকটা অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা শেষ করার আগে দুটো ইন্টারেস্টিং টপিক দিয়ে শেষ করব। সেটা হলো র্যাফেটফ সিনড্রোম। র্যাফেটফ সিনড্রোম কি, এক্ষেত্রে থাইরয়েড হরমোন সিনথেসিস হচ্ছে, কিন্তু আমাদের বডি টিস্যু বা পেরিফেরাল টিস্যু সেটাকে ইউটিলাইজ করতে পারছে না। আরেকটা কি, হামবার্গার থাইরোটক্সিকোসিস। এই যে আমরা কন্টামিনেটেড মিটস খাই, সেই কন্টামিনেটেড মিটস খাওয়ার পরে আমাদের থাইরয়েড হরমোন সিনথেসিসে একটু প্রবলেম হয়ে থাকে। এটা থেকেও কিন্তু থাইরোটক্সিকোসিস হতে পারে, এটাকে হামবার্গার থাইরোটক্সিকোসিস বলা হয়। আরেক টাইপের সিনড্রোম রয়েছে, যেটাকে আমরা বলি সিক ইউ থাইরয়েড সিনড্রোম। এক্ষেত্রে কী হয়েছে, থাইরয়েড হরমোন বডিতে নর্মাল রয়েছে, কিন্তু সিমটমস অনেকটা থাইরয়েড হরমোন বেশি থাকা বা কম থাকার জন্য যেরকম হতে পারে সেরকম। তার জন্য এটাকে বলা হচ্ছে সিক ইউ থাইরয়েড সিনড্রোম। যাই হোক, আজকে ভিডিওটায় অনেক কিছু আলোচনা করেছি এবং ভিডিওটার ডিউরেশন অনেকটাই বেড়ে গেছে মনে হয়। তো যাই হোক, আজকে ডিসকাশন করে ভালোই লাগলো। এরকম আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই ফলো করবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।